কি অবস্থা সবার? একটা নতুন ধরনের শক্তি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা জানি তোমার গায়ে অনেক শক্তি, আমাদের গায়ে অনেক শক্তি, বাট আমরা ফিজিক্সে কোন ধরনের শক্তি নিয়ে বেশি আলোচনা করছি বলো তো? এতদিন তোমরা হয়তোবা গতি শক্তি নিয়ে অনেক আলোচনা করছো। গতি শক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি। বাট আজকে আমরা একটা অন্যরকম শক্তি দেখবো, যেটাকে আমরা বলতেছি বিভব শক্তি, এবং এটার ইংরেজি হলো পটেনশিয়াল এনার্জি। এটা পাশে লিখে দিচ্ছি, পটেনশিয়াল এনার্জি। তো এই এনার্জি এটা কি করব, খাবো না মাথা দিব না, এটা আসলে কি বুঝায়? এই জিনিসটাই আমরা একটু দেখতে চাবো আজকের ক্লাসে, বুঝছো? এটা আমাদের এই চ্যাপ্টারে অনেক ভালো লেভেলে লাগবে। চিন্তা করো, যে কোনো একটা বস্তু তুমি পৃথিবী থেকে উপরের দিকে একটু উঠাইছো, বা যে কোনো গ্রহে একটু উপরের দিকে উঠাইছো। ধরো এখানে যে চিত্র, এখানে এটা ধরো এ কালারের বস্তু, এই যে কি এটা গোলাপি কালার না কি কালার, আচ্ছা অরেঞ্জ কালার বা কি বলে কমলা কালার, হ্যাঁ কমলা কালারের এই যে বস্তুটা, এটা মনে করো এ কালারের বস্তু, বা আমার গেঞ্জির মতো যে কালারটা, এটা হলো এ বস্তু। এই বস্তুটাকে আমি পৃথিবী থেকে একটা উচ্চতায় নিয়ে গেছি, ঠিক আছে? এখন নিয়ে এসে এটাকে ধরে রাখছি। এটা খুব সুন্দর স্থির অবস্থায় আছে। এখন স্থির অবস্থায় আছে মানে কি? মানে আমরা বুঝতেছি এটার মধ্যে কোনো গতিশক্তি নাই, তাই না? কোনো গতিশক্তি নাই। কিছুক্ষণ পর আমরা কি দেখছি, এটাকে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এটা আস্তে 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 নিচে পড়তেছে। যখন এটা এই অবস্থায় আসলো, আমি খেয়াল করে দেখতেছি এটা নিচের দিকে পড়তেছে, তার মানে কি? মানে এটা একটা বেগ আছে। স্থির ছিল, শু, এখন একটা বেগ আছে এটার। সো এটার মনে করো বেগ হলো ভি। এখন বেগ থাকা মানে কি? বেগ থাকা মানে হলো এটার একটা শক্তি আছে, এটার একটা গতিশক্তি আছে, যেটাকে বলছে কাইনেটিক এনার্জি আছে। সো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কাইনেটিক এনার্জি আছে। কাইনেটিক এনার্জি আছে। মজার বিষয় হলো, আমরা তো জানি শক্তির সৃষ্টি হতে পারে না, শক্তির ধ্বংস হতে পারে না। তাহলে কোনো এনার্জি নাই এই বস্তুটার মধ্যে, তাহলে ধাম করে আবার এনার্জি আসতেছে, এইটা কোত্থেকে হচ্ছে? এই জিনিসটা বা এই কনসেপ্টটা, যেহেতু শক্তির কোনো সৃষ্টি হতে পারে না, তার মানে এই যে কাইনেটিক এনার্জিটা পাইছি, এটা কোন একটা এনার্জি এটার মধ্যে ছিল, সেটা ট্রান্সফর্ম হয়ে এটার মধ্যে আসছে। আমরা কি জানি? আমরা জানি শক্তির যে শক্তি, এটার কি হয়? এটার শুধু রূপান্তর হয়। তার মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে হয়। তুমি বিদ্যুৎ শক্তি চালায় তুমি ফ্যান ঘুরাচ্ছ, একটা যান্ত্রিক শক্তি পাচ্ছ। শক্তির রূপান্তর হয়, কিন্তু সৃষ্টি ধ্বংস হয় না। সো এটা রূপান্তর হইতে পারে। তার মানে এই বস্তুটার মধ্যে বা এই বস্তুটার আশেপাশে অন্য একটা শক্তি ছিল, যেই শক্তিটা রূপান্তরিত হয়েছে গতিশক্তিতে। তো সেই শক্তিটা আসলে কোনটা, এটা ব্যাখ্যা করার জন্যই আমাদের বিভব শক্তির আইডিয়াটা কাজে আসে। তো আমাদের এই শক্তিটা যে রূপান্তর হইলো কাইনেটিক এনার্জি, এটা শুরুতে বিভব শক্তি ছিল, অর্থাৎ পটেনশিয়াল এনার্জিতে ছিল। পটেনশিয়াল এনার্জি এই নামে ছিল। সেখান থেকে এটা কি হয়েছে? রূপান্তর হয়েছে বা ট্রান্সফর্ম হয়েছে। তাহলে এই পটেনশিয়াল এনার্জি, এইটার একটা ফিলিং আমাদের দরকার, বা এই জিনিসটা আসলে বুঝাইতেছেটা কি? যখন একটা বস্তু, ধরো এটা হলো আমাদের পৃথিবী, আবার এটা হলো আমাদের একটা বস্তু, এ বস্তু আমি বলে নিয়েছিলাম। পটেনশিয়াল এনার্জি যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞা অনুসারে কি বলে জানো? সংজ্ঞা অনুসারে বলে আহ, বস্তুর বা বস্তু সমূহের অবস্থানের জন্য, বা অবস্থানের পরিবর্তনের জন্য, পরিবর্তন বলে অনেকে, যে শক্তি সৃষ্টি হয় তাকে বিভব শক্তি বলে। হ্যাঁ, এটা হলো বিভব শক্তি বলে। ভালো, তো এটা হলো আমাদের সংজ্ঞা। সংজ্ঞা পরে যথারীতি আমরা কিছুই বুঝলাম না, কেন কি হচ্ছে কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। দেখো, এই যে বস্তুটা, এটাকে আমি বললাম এ বস্তু, এটা হলো পৃথিবী, এটা একটা সিস্টেম গঠন করছে। আপাতত এই যে এখানে যে এই এ বস্তুটা যে গতিশীল হচ্ছে, এই চিত্রটা আপাতত ভুলে যাও। এ বস্তু আছে, আর আমাদের এই পৃথিবীটা আছে। এই দুইজন মিলে একটা কি গঠন করছে? সিস্টেম গঠন করছে। তোমরা সিস্টেম মানে কি? সিস্টেম যে কোনো কিছুই সিস্টেম। এই যে আমি পড়াচ্ছি, আমার সামনে একটা ল্যাপটপ আছে, এখানে একটা গ্রাফিক্স ট্যাব আছে, সামনে একটা ক্যামেরা আছে। সো এইটা হলো আমার পড়ানোর একটা সিস্টেম। তেমনি তোমরা যখন তাপগতিবিদ্যা পড়বা, যে একটা পিচকারির মধ্যে পাম্প করতেছো, সো এই পুরো একটা সিস্টেম। ঠিক আছে, এরকম সিস্টেম তুমি কল্পনা করে নিতে পারো বিভিন্ন রকম। তো বস্তু আর এই পৃথিবী পুরাটা একটা সিস্টেম গঠন করছে। এই সিস্টেমের মধ্যে কি দেখতেছি? যে আপাতত এই বস্তুটা স্থির, পৃথিবীটা স্থির,
কিছুক্ষণ পর এটা গতিশীল হতে শুরু করছে। তার মানে এই পুরো সিস্টেমের মধ্যে একটা এনার্জি আছে, এবং এই এনার্জিটা কেন আছে? কারণ এই সিস্টেমটা এটার মতো করে আছে। এই বস্তুটা যদি এই জায়গায় না থেকে অন্য জায়গায় থাকতো, আমরা কি দেখছি? আমরা দেখছি একটা বস্তু যখন অসীমে থাকে, একটা বস্তু যখন অসীম দূরত্ব নিয়ে গেছো, তখন ওটার উপর আর কোনো মহাকর্ষ ক্ষেত্রের প্রভাব থাকে না, কারণ মহাকর্ষ ক্ষেত্র একদম অসীম দূরত্বে কাজ করে না। তাহলে ওই অবস্থায় নিয়ে যায়, আমি যদি বস্তুটাকে ছেড়ে দিই, পৃথিবী থেকে উঠাইতেছি উঠাইতেছি, উঠায় একদম অসীমে নিয়ে চলে গেছি, নিয়ে যায় ওই অবস্থাটাকে ছেড়ে দিলাম, কিচ্ছু হচ্ছে না। তার মানে কি? এটা নড়াচড়া করতেছে না, অসীম থেকে তো অসীমে চলে গেছে। তার মানে ওইখানে এটার মধ্যে বিভব শক্তি তুমি বলতেছো নাই, তাই না? তাহলে বিভব শক্তি নাই, এই জন্য এটা ট্রান্সফার হচ্ছে না তোমার গতিশক্তিতে। সো ওটাতে বিভব শক্তি শূন্য। বাট এটাকে যখন আমি কাছে নিয়ে চলে আসলাম, তখন আমি বলতেছি যে না ভাই, এখন এটার মধ্যে একটা শক্তি আছে। এই যে পৃথিবী এবং এই যে বস্তুটা, এদের মধ্যে একটা শক্তি আছে এখন। এই শক্তিটাকে আমি বলছি বিভব শক্তি। তার মানে অবস্থান চেঞ্জ হইলে বিভব শক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে একটা বস্তু আরেকটা বস্তুর সাথে কি রকম অবস্থানে আছে সেইটার উপর নির্ভর করে একটা শক্তি, সেই শক্তিটাকে আমরা বলছি বিভব শক্তি। বুঝতে পারছো? এটার একটা মানে প্রসিদ্ধ নাম হলো ইংরেজিতে পটেনশিয়াল এনার্জি। খুব ভালো কথা। আচ্ছা, তো আমরা এখানে কোন বিভব শক্তি নিয়ে কথা বলতেছি? আমরা এখানে কথা বলতেছি মহাকর্ষীয় বিভব শক্তি নিয়ে। ঠিক আছে? বিভব শক্তি অনেক রকম হয়, আমরা কথা বলছি মহাকর্ষীয় বিভব শক্তি নিয়ে। খুব ভালো কথা। এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, এটার মধ্যে একটা বিভব শক্তি আছে, বা আরো সঠিকভাবে বলতে গেলে এটার এবং পৃথিবীর, এদের সিস্টেমের ভেতর একটা বিভব শক্তি আছে। আচ্ছা, তো এই শক্তিটাকে কেন আমাদের কাইনেটিক এনার্জিতে বা গতিশক্তিতে কনভার্ট হইতে হবে, এই প্রশ্নটা কখনো মাথায় আসে না? মানে মাথায় আসার উচিত এখন, কারণ যেহেতু নতুন তোমরা এটা পরিচিত হচ্ছ। কেন এটাকে ট্রান্সফর্ম হইতে হবে? এটাকে তো কেউ নাড়াচাড়া করতেছে না, ঠিক আছে, শক্তি আছে, শক্তির মতো থাক, ওটাকে ট্রান্সফর্ম কেন করতে হবে? এটা চিন্তা করো তো। আচ্ছা, আসলে চিন্তা করেও লাভ নাই, এটা জানার একটা বিষয় যে প্রত্যেকটা বস্তু সব সময়, বা আরো ভালো করে বললে, একটু মানে সঠিক করে বলতে, প্রত্যেকটা সিস্টেম চায় তার বিভব শক্তি সর্বনিম্ন থাক। বুঝতে পারছো? প্রত্যেকটা সিস্টেম চাচ্ছে তার বিভব শক্তিকে সবচেয়ে নিম্ন পর্যায়ে নিয়ে যাইতে। আমরা মনে করো একটা গ্রাফ আঁকাইতেছি, ঠিক আছে? গ্রাফটা একটু সুন্দর করে আঁকাই। যে কোনো একটা সিস্টেম, ধরো আমরা একটা গ্রাফ আঁকাই। এটা মনে করো একটা গ্রাফ, ঠিক আছে? এটা মনে করো আমার আর তোমার দুইজন, আমরা দাঁড়ায় আছি, আমরা দুজন একটা সিস্টেম গঠন করছি। সিস্টেম মানে জাস্ট কিছুই না, সিস্টেম মানে হলো আমি যেটুকু জায়গা পর্যবেক্ষণ করতেছি ওটাই হলো আমার সিস্টেম। আচ্ছা, তুমি আর আমি মিলে একটা সিস্টেম গঠন করলাম। এখন তোমার আর আমার অবস্থান চেঞ্জ হলে আমাদের মধ্যবর্তী যে বিভব শক্তিটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখন দেখো, এখন দেখো, মনে করো তুমি আমার কাছে আসতেছো, তাহলে বিভব শক্তি চেঞ্জ হচ্ছে। তুমি আমার চেয়ে দূরে যাচ্ছ, বিভব শক্তি চেঞ্জ হচ্ছে। যখন তুমি আমার একদম সাথে লেগে আসো, আমাদের মধ্যবর্তী দূরত্ব 0 মিটার, তখন একটা বিভব শক্তি আছে। যখন তুমি আস্তে আস্তে দূরে যাচ্ছ, তখন মনে করো আরেকটা বিভব শক্তি আছে। মহাকর্ষ বিভব শক্তি হইতে হবে না, ধরো যে কোনো বিভব শক্তি। তাহলে তুমি যখন আমার একদম সাথে লেপ্টে আসো, তখন মনে করো বিভব শক্তির পরিমাণ এত। যখন দূরে যাচ্ছ, আস্তে আস্তে বিভব শক্তি চেঞ্জ হচ্ছে, একটা গ্রাফ ফর্ম করতেছে। যখন দূরে যাচ্ছ এভাবে আস্তে আস্তে কমতেছে, হঠাৎ কোনো কারণে আবার বেড়ে গেল, বেড়ে আবার বাড়তে শুরু করলো। তাহলে দেখো তো এখানে সবচেয়ে নিম্ন বা সবচেয়ে লোয়েস্ট বিভব শক্তি কোন জায়গায় আছে? তুমি বলবা যে দেখেন ভাই, একদম এই যে একদম লোয়েস্ট যে জায়গাটা, একদম এই যে এই জায়গাটা, এইখানে সবচেয়ে কম বিভব শক্তি আছে। তার মানে আমরা দুজন, আমার যদি মুক্ত হয়ে ছেড়ে দেওয়া হয়, মহাকাশে নিয়ে যায়, মুক্ত হয়ে ছেড়ে দিল, তাহলে আমরা ওই অবস্থানে এসে স্থির হয়ে যাব। তাই না? যে আমাদের এই অবস্থায় অনেক বেশি, আস্তে আস্তে কমতেছে কমতেছে, এখানে সবচেয়ে লোয়েস্ট হলো, তারপর আবার বাড়তে শুরু করলো। তাহলে আমরা যদি মনে করো মহাকাশে নিজে ছেড়ে দিলাম, তাহলে আমরা দুজন যেই পয়েন্ট একদম লোয়েস্ট, ওই পয়েন্টে এসে থেমে যাব। বুঝতে পারছো? সবসময় সিস্টেম চায় তার বিভব শক্তি সর্বনিম্ন রাখতে। এই জন্য এখন বিভব শক্তি কি করবে? এটা তো খরচ করবে না যে আয় ভাই তোকে আমি কিছু বিভব শক্তি দিয়ে দেই, এটা তো করা যায় না। বিভব শক্তিকে সে কনভার্ট করতে পারবে অন্য শক্তিতে। এই জন্য দেখা যায় যে ঠিক আছে, আমি যদি পৃথিবীটার একটু কাছে আগায় চলে যাই, তাহলে আমার বিভব শক্তি কমে যাবে। আমি এটাকে এখানে ছেড়ে দিলাম, সে দেখলো আরে আমার মধ্যে অনেক বিভব শক্তি, আমাকে কি করতে হবে? এটা কমাইতে হবে। আমি দেখতেছি যত পৃথিবীর কাছে যাচ্ছি, আমার বিভব শক্তি আইলা তো কমতেছে। তার মানে আমাকে পৃথিবীর কাছে যাইতে হবে। পৃথিবীর কাছে গেলে কিভাবে বিভব শক্তি কমবে? আমি পৃথিবীর যখন কাছে যাব, তখন আমি একটা গতিশক্তি লাভ করব। এই গতিশক্তি আমি কিভাবে লাভ করব? আমার বিভব শক্তিকে আমি ট্রান্সফর্ম করে গতিশক্তি বানাবো। তাহলে আমার বিভব শক্তি কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে।
আর এই পুরো সিস্টেমটা তত সাম্যাবস্থায় চলে আসবে। এই জিনিসটাই প্রত্যেকটা বস্তু চায়। তুমি এতদিন একটা বস্তুকে শূন্য অবস্থায় ছেড়ে দিলে সেটা কেন পৃথিবীতে পড়তো, এটা আমরা বলবিদ্যা দিয়ে ব্যাখ্যা করতাম। বলবিদ্যা দিয়ে কিভাবে ব্যাখ্যা করতাম, যে এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে, এই আকর্ষণ বল একটা ত্বরণের সৃষ্টি করে, ত্বরণের জন্য এটা গতিশীল হয়। এবার বলবিদ্যা না, আমরা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে এটা ব্যাখ্যা করব। শক্তি কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না। প্রত্যেকটা সিস্টেম চায় তার শক্তিকে সর্বনিম্ন অবস্থায় রাখতে। যখন বস্তুকে এখান থেকে ছেড়ে দিলাম, তার মধ্যে একটা বিভব শক্তি ছিল, সে চাচ্ছে এই বিভব শক্তিটাকে সর্বনিম্ন করতে বা আস্তে আস্তে কমাইতে। সে খেয়াল করলো সে যদি পৃথিবীর কাছে যায় তাহলে কি হচ্ছে, তাহলে সে একটা গতিশক্তি লাভ করতেছে। গতিশক্তি লাভ করার জন্য তার বিভব শক্তি খরচ করতে হচ্ছে। বিভব শক্তি কি করতে হচ্ছে, খরচ করতে হচ্ছে। তার মানে তার বিভব শক্তিটা কি হচ্ছে, কমতেছে। তার মানে পৃথিবীর যখন কাছে যাচ্ছে তখন সে বিভব শক্তি কমাইতে পারতেছে, সিস্টেমটা সাম্যাবস্থার কাছে আসতেছে। এইভাবে সে আস্তে আস্তে কাছে যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে। একটা পর্যায়ে যে সে আর যাওয়ার মানে আর কাছে যাইতে পারে না, একদম লেগে যায়। সেই অবস্থায় যে আমার বিভব শক্তিটা কি হয়, সর্বনিম্ন হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য সংঘর্ষটা হয়। আমরা আগে বলবিদ্যা দিয়ে ব্যাখ্যা করতাম, এখন আমরা এটা কি করতেছি, বিভব শক্তি দিয়ে ব্যাখ্যা করতেছি বা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ব্যাখ্যা করতেছি। এখন দেখো, তাহলে বুঝলাম যে বিভব শক্তি এই জিনিস, বিভব শক্তি এইভাবে হয়, এইভাবে কাজ করে। এই যে মহাকর্ষীয় বিভব শক্তি নিয়ে আমরা আলোচনা করতেছি, আমাদের যে বিভব শক্তি, এটা কোন বিভব শক্তি? এটা হলো আমাদের মহাকর্ষীয়। মহাকর্ষীয়, হাতের লেখা যে অবস্থা, এটা হলো আমাদের মহাকর্ষীয় বিভব শক্তি। এই মহাকর্ষীয় বিভব শক্তির ধর্মটাই হলো যে দুটো বস্তু যদি সিস্টেম গঠন করে, তাহলে বস্তু যত কাছে যাবে তার বিভব শক্তি তত কমতে থাকবে। এটা হলো এটার ধর্মই এটা। ঠিক আছে? এখন একাধিক বস্তু থাকতে পারে, সেটা আমরা পরবর্তী অবস্থায় দেখবো যে কি হয় না হয়। তো সে সবসময় চায় কাছে যাইতে এবং বিভব শক্তি কমাইতে। কিভাবে কমাইতে? গতিশক্তিতে ট্রান্সফর্ম করে কমাইতে। কারণ সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু ট্রান্সফর্ম হয়। এটুকু আমাদের ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা একটু কি পয়েন্টগুলো আলোচনা করি। কিছু জিনিস তোমাদের মাথায় রাখতেই হবে। আমি অনেক স্টুডেন্ট দেখছি, আমার ব্যাচমেটদেরও দেখছি, তারা কি করতে এই বিভব শক্তির একটা কিছু সিম্পল সিম্পল কনসেপ্ট ভুল রাখতো বা জানতো না। সেটা কোনটা মাথায় রাখতে হবে? বিভব শক্তি এটা কি হয়, এটা কোনো বস্তুর হয় না, এটা কোনো বস্তুর হয় না। এটা কিসের হয়? এটা সিস্টেমের হয়। এটা কি হয়? সিস্টেমের হয়। বুঝতে পারছো? এটা কোনো বস্তুর হয় না, এটা সিস্টেমের হয়। পরবর্তীতে তোমাদের কোনটা মাথায় রাখতে হবে? এটা সর্বনিম্ন থাকতে চায়। সর্বনিম্ন থাকতে চায়। পরবর্তীতে কোন জিনিস জানতে হবে? বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর হয়। অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব। আচ্ছা, এটা গতিশক্তি হবে। আচ্ছা, গতি শক্তি। ঠিক আছে? এই কয়েকটা কি আইডিয়া তোমার মাথার মধ্যে সেট করে নাও, যে বিভব শক্তি কোনো বস্তুর হয় না, যে এই তোর বিভব শক্তি কত, কিসের বিভব শক্তি? আমার তো সিম্পলি দেখো, তুমি চিন্তা করো, মহাবিশ্বে কোথাও কিচ্ছু নাই, তুমি একা আছো, তুমি মনে করতেছো আমার মধ্যে অনেক বিভব শক্তি আছে, তার মানে বিভব শক্তি তো কমাইতে হবে। কমানোর ওয়ে কি? এটার কোনো লজিক নাই, ওটার কোনো মিনিং হয় না। যখন তুমি দেখবা যে তোমার আশেপাশে আরেকটা কোনো বস্তু আছে এবং তুমি একটা সিস্টেম গঠন করছো, তুমি সেই বস্তুর সাথে একটা সিস্টেম গঠন করছো, হইতে পারে তুমি নিজের একার একটা সিস্টেম তুমি সেভাবে কল্পনা করতে পারো, বাট আমার যে বিভব শক্তি, এটার মিনিংটা দাঁড়ায় তখন যখন আমি একটা সিস্টেম নিয়ে কল্পনা করি যে আমার সিস্টেমের মধ্যে বিভব শক্তিটা কত। তাহলে আমি চিন্তা করবো যে ঠিক আছে, এর কাছে যাব না এর চেয়ে দূরে যাব, আমার বিভব শক্তি কখন লো কখন হাই হবে। ঠিক আছে? সো সেটা তখনকার হিসাব। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে অসীম দূরত্বে, অসীম দূরত্বে বিভব শক্তি শূন্য। একটা জিনিস তোমাদের একটু নতুন করে চিন্তা করাই, ঠিক আছে? ক্লাস তো রেকর্ড হচ্ছে নাকি? যাক, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু চিন্তা করতে বলি। দেখো আমি কি বলছি, আমি বলছি যত কাছে আসা যায় তত বিভব শক্তি কি হয়, কমে। আবার আমি বললাম অসীম দূরত্বে যখন কেউ থাকে তখন তার মধ্যে বিভব শক্তি শূন্য।
ধরে নেওয়া হয়, তখন তার মধ্যে বিভব শক্তি শূন্য ধরে নেওয়া হয়। কারণ একটা বস্তু বা একটা সিস্টেমের মানে অ্যাবসলিউট বিভব শক্তি কত, এটা আসলে অ্যাকুরেট ভাবে মাপা যায় না। আমরা পরবর্তীতে দেখব যে বিভব শক্তির পরিবর্তন মাপা যায়। ঠিক আছে, আমরা যেমন বিভব দেখছিলাম যে বিভব অ্যাকুরেটলি মাপা যায় না, ধরে নিয়ে মাপতে হয়, তেমনি বিভব শক্তিরও অ্যাকুরেটলি মাপা যায় না, বিভব শক্তিরও পরিবর্তন মাপতে হয়। যে এখানে এই সিস্টেমের কত বিভব শক্তি ছিল আর এখানে কতটুকু চেঞ্জ হয়ে গেল, আমরা এই জিনিসগুলো একটু দেখবো, আরো ভালো করে দেখবো। বাট কনসেপ্টের জন্য ধরে রাখতে হয় যে অসীম দূরত্বে যখন দুটো বস্তু থাকে তখন তাদের মধ্যে বিভব শক্তি কত হয়, শূন্য হয়। আচ্ছা, তো অসীম দূরত্বে আছো তুমি, তুমি আমার চেয়ে অসীম দূরত্বে আছো, হে বন্ধু তুমি এত দূরে কেন? তোমার আমার মধ্যবর্তী শক্তি শূন্য। ভেরি গুড। এখন আমি বললাম যদি তোমাকে আমার কাছে নিয়ে আসা হয় তাহলে বিভব শক্তি আরো কমে। তার মানে মহাকর্ষীয় বিভব শক্তির আমার ধর্ম কোনটা, কাছে আসলে কমে যায়। আচ্ছা, তো শূন্য, শূন্যের চেয়ে কমলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে না? এই জন্য বিভব শক্তি আহ, যদি তুমি অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাও তুমি দেখবে যে সবসময় নেগেটিভ আসে। ঠিক আছে, তুমি যে কোনো গ্রহ নক্ষত্রের যদি বের করো কিংবা দুটো বস্তুর বের করো, তুমি দেখবা যে তাদের বিভব শক্তি হয় নেগেটিভ আসবে অথবা অসীম দূরত্বে নিয়ে গেলে শূন্য হয়ে যাবে। তার মানে শূন্য কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? শূন্য হলো সবচেয়ে ম্যাক্সিমাম পয়েন্ট, এর চেয়ে আস্তে আস্তে কমে। তাহলে তুমি বলতে পারো যে বিভব শক্তি যেটা, এটার সর্বোচ্চ কত? সর্বোচ্চ বিভব শক্তি কত হবে? শূন্য। তার মানে আগে আমরা কি করতাম, শূন্যকে বলতাম এবার তো তুই শূন্য, তুই সবচেয়ে কম পাইছিস। বাট বিভব শক্তিতে ঘটনা কি হয়, শূন্যই এখানে হিরো, শূন্যই হলো সবচেয়ে বেশি, আর বাকি সব এর চেয়ে কমে থাকে। ঠিক আছে, সো এই কয়েকটা জিনিস মোটামুটি এক, এক, দুই, তিন, চার, পাঁচ মাথার মধ্যে সেট করে নাও যে এই পাঁচটা মোটামুটি বলতে পারো ফান্ডামেন্টাল একটা জিনিস তোমার বিভব শক্তির। তাহলে এখন প্রশ্ন আসে, এই যে এত বিভব শক্তি নিয়ে কাহিনী করতেছি, এটা আমরা মাপবো কিভাবে? বিভব মাপার তো একটা আমরা ওয়ে দেখছিলাম, তো বিভব শক্তি মাপার ওয়েটা কোনটা? এটাও বিভব দিয়ে আমরা মাপবো। দেখবা কিভাবে মাপবো, এদের নামের মধ্যে যেন মিল আছে, বুঝছো? তুমি হয়তো গেস করছিলা, বাট আমরা একটু দেখি। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে একটা বস্তু, এটা আমি একটু উপরে নিয়ে গেলাম পৃথিবী থেকে, মনে করো এখানে একটা পৃথিবীর ভূপৃষ্ঠ, এটাকে আমি একটু উপরে নিয়ে গেছি, ঠিক আছে? এরপরে এটাকে আমি ছেড়ে দিলাম। যখন এটা এই অবস্থায় আসলো, মনে করো আমরা হিসাব করব যে এখান থেকে এখানে আসতে বিভব শক্তির কত পরিবর্তন হয়েছে। এখানে একটা বিভব শক্তি আছে, বিভব শক্তিকে আমাদের যে বিভব শক্তি, বিভব শক্তি এটাকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। আমাদের যে গতিশক্তি এইটাকে ই, সরি সরি, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। পিতে হলো পটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করা হয়, কে মানে হলো কাইনেটিক এনার্জি। তো এইখানে এর একটা বিভব শক্তি আছে ইপি, ধরে নাও ইপি ওয়ান। যখন আমি এটা কাছে নিয়ে চলে আসলাম, এখান থেকে নড়ায় যখন আমি এটাকে এই পয়েন্টে নিয়ে চলে আসলাম, এটার কি হবে, বিভব শক্তি কমে যাবে না? কমে যাবে। কমে কত হবে? ই পি টু হয়ে গেল। ইপি ওয়ান থেকে এটা কি হয়ে গেল, ইপি টু হয়ে গেল। কয়টা বাজে? আচ্ছা, সময় আছে। তো এটা ইপি টু হয়ে গেল। আমি চেষ্টা করব বের করার যে ঠিক আছে, শক্তি তো কমে গেছে, কতটুকু কমে গেছে না বের করব, কি হয় বের করব। দেখো, মুক্তভাবে ছেড়ে দিলে কি হইতো, মুক্তভাবে ছেড়ে দিলে কি হইতো, এটা এই অবস্থা থেকে এই অবস্থায় আসতো, এই অবস্থায় এর একটা বেগ লাভ করতো, ভি বেগ লাভ করতো। তার মানে এখানে কি থাকতো, একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি লাভ করতো। পটেনশিয়াল এনার্জি কিছু পরিমাণ খরচ হয়ে কাইনেটিক এনার্জিতে রূপ লাভ করতো। বুঝতে পারছো? এখন, এখন আমি চাচ্ছি এটা কাইনেটিক এনার্জি তোমার ইয়া করবে না, কাইনেটিক এনার্জি লাভ করবে না। এটাকে আমি আস্তে 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 নিচের দিকে আনবো। ছেড়ে দিলে তো পুটুস করে পড়তে শুরু করে দিবে। তার মানে পিছনের দিকে আমি এটাকে টেনে ধরে আমি আস্তে 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 নিয়ে যাবো, যে না ভাই, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। তার মানে এটাকে এত সূক্ষ্মভাবে আমি নিয়ে যাব, এত আস্তে আস্তে আমি নিয়ে যাব, যে গতিশক্তি এটার গতিশক্তি এটা টেন্স টু জিরো হবে। এটাকে এত আস্তে আস্তে আমি উপর থেকে নিচ জায়গায় আমি নিয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমি এইখানে নিয়ে যাব, খুবই আস্তে আস্তে, যেন গতিশক্তি আমার জিরো হয়, পরিবর্তন না হয়, আস্তে আস্তে, খুবই নগণ্য, সামান্য। তাহলে আমার প্রশ্ন হলো, আমাদের যে বিভব শক্তি, এটা তো গতিশক্তিতে রূপান্তর হওয়ার কথা। আমি ঠিকই দেখতেছি
বিভব শক্তি তো শুধু অবস্থানের উপর নির্ভর করে। এখানে এত, এখানে এত, এখানে এত, এখানে এত ছিল, এখানে তো কমে গেল। আমরা কি দেখতেছি, এখানে ছিল EP1, এখানে হয়ে গেল EP2, কমে গেল। তাহলে কমে কোথায় গেল? আমি তো আস্তে আস্তে এটাকে নিয়ে গেছি, এটার তো গতিশক্তি সৃষ্টি হয় নাই। তাহলে বিভব শক্তিটা কোথায় গেছে? আমার যে পরিবর্তন ইপি, আমাদের যে পরিবর্তনটা, পরিবর্তনটা কই গেল? উত্তরটা হলো এই যে আমি আস্তে আস্তে নিয়ে গেছি, এখানে একটা কাজ করতে হয়েছে। বুঝতে পারছো না? কাজ, শক্তি, ক্ষমতা, তোমাদের একটা চ্যাপ্টার আছে এর আগে, ওখানে তোমরা কি পড়ছো? কাজ এবং শক্তি এই দুটা ইন্টারচেঞ্জ হয় মাঝে মাঝে, তাই না? তুমি একটা বস্তুর উপর কাজ করতেছো, তার মানে কি হচ্ছে, ওটা শক্তির চেঞ্জ হচ্ছে। তার মানে কাজ এবং শক্তি ইন্টার রিলেটেড। একটা বস্তু যখন কাজ করে, সে কিভাবে কাজ করে? নিজের শক্তি খরচ করে কাজ করে। তাহলে দেখো এই যে বস্তুটা, এই বস্তুটা এখন আস্তে আস্তে আসতেছে। তার মানে কি, এ একটা বেগ লাভ করতে চাচ্ছিল, কিন্তু বেগ লাভ করতে দেওয়া যাবে না, নিজেকে টেনে ধরে রাখছে যে আস্তে যা, আস্তে যা, আস্তে যা। তার মানে নিজে একটা কাজ করতে হচ্ছে। এই যে বিভব শক্তিটা চেঞ্জ হয়েছে, বিভব শক্তিটা যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা তাহলে কোথায় খরচ হয়েছে? এটা কাজ করতে খরচ হয়েছে। এই বস্তুটা যে কাজ করছে, শক্তিটা কই পাইছে কাজ করার? তার নিজের মধ্যে ছিল, বা এই সিস্টেমের মধ্যে ছিল। সিস্টেমের মধ্যে কোন শক্তি আছে? পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। তার মানে সে বিভব শক্তি খরচ করে সে কাজটা করছে। সো এই যে বিভব শক্তির পরিবর্তনটা, এটা কোথায় খরচ হয়েছে? এটা কাজ করতে খরচ হয়েছে। এখন দেখো, কাজ দুই রকমের হয়, আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। একটা কি হয়, এই যে পৃথিবীটাকে টেনে নিয়ে আসতেছে, পৃথিবী নিজে একটা কাজ করে, এটা হয় পজিটিভ। আর বাকি কাজগুলো কি হয়, বা আরেকটা কাজ কি হয়, বাইরে থেকে কেউ বা আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না, পিছন থেকে নিজেকে টেনে ধরছি, ভাই আমি যাবো না, যাবো না, তো আমাকে টেনে চলে যাচ্ছে। তার মানে আমার কাজটা কি হবে? আমার কাজটা নেগেটিভ হবে। আমার কাজটা কি হবে? আমার কাজটা নেগেটিভ হবে। সো এই জন্য এই যে বস্তুটা আস্তে আস্তে যাইতে চাচ্ছে যে না ভাই, আমি গতিশক্তি কোনো সৃষ্টি করতে চাই না, আমাকে আস্তে আস্তে নিয়ে যাও, সে কি উল্টা দিকে কাজ করার চেষ্টা করতেছে। তার মানে কি হচ্ছে, এর কাজটা নেগেটিভ হচ্ছে। এই জন্য তুমি দেখবা এখান থেকেও প্রমাণিত হয়ে গেল যে পটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমবে। দেখো, ডেল্টা পি, ডেল্টা ই মানে কি, বা বিভব শক্তির পরিবর্তন মানে কি? বর্তমানে কত আছে মাইনাস আগে কত ছিল? বর্তমানে আছে EP2। আচ্ছা, লাল কালিতে হয়তো দেখতে সমস্যা হতে পারে, সাদা কালিতে লিখি। বর্তমানে আছে আমাদের EP2 মাইনাস আগে কত ছিল? EP1। এবং এই যে কাজটা, এটা কার কাজ? এই বস্তুটার কাজ। এটা কত হবে? এটা হবে নেগেটিভ। এটা হবে নেগেটিভ। তার মানে তুমি বুঝতে পারতেছো, EP2 থেকে EP1 মাইনাস করলে নেগেটিভ ভ্যালু আসে। এর অর্থ কি? এর অর্থ এটার মান ছোট, এটার মান বড়। এখান থেকে প্রমাণ হয়ে গেল, তার মানে এইখানে ভ্যালু বা বিভব শক্তির মানটা কম, আর এইখানে বিভব শক্তির মানটা বেশি। বুঝতে পারছো বিষয়টা? এখান থেকেও কিন্তু প্রমাণ করা যায়। আচ্ছা, তো আমি যদি এই কাজের মানটা বের করতে পারি, তাহলে আমি এই দুটা অবস্থানের মাঝখানে বিভব শক্তিটা বের করে ফেলতে পারবো। খুব ভালো, বিভব শক্তির পরিবর্তন বের করতে পারবো। আচ্ছা, এখন দেখো, ধরে নিলাম এটা 1 কেজি ভরের একটা বস্তু। এটা আমি এসআই এককে হিসাব করতেছি। এটা আমি কোন এককে হিসাব করতেছি? এসআই এককে। আচ্ছা, তুমি অন্য এককে হিসাব করতে পারো, সিজিএস এককে হিসাব করতে পারো। তখন তুমি একক ভর কোনটা নিবা? আমি একক ভর নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি 1 কেজি নিছি। তোমরা অন্য ইউনিটে নিলে, অনেকে সিজিএস এ হিসাব করে, তখন তোমরা 1 গ্রাম নিতা। অনেকে মিলিগ্রাম নিয়ে করতে পারে, অনেকে কিলোগ্রাম নিয়ে করতে পারে, আমি আমি 1 কেজি নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে 1 কেজি, 1 কেজি ভরের বস্তুকে এই অবস্থান থেকে এই অবস্থানে আনতে, হুম, এই অবস্থান থেকে এই অবস্থানে আনতে, উপর থেকে নিচে নামাইতে কতটুকু কাজ করতে হয়? হ্যাঁ, এটাকে কি বলে বলতো? এটাকেই তো বিভব বলে। মনে আছে না? একক ভরের বস্তু এখান থেকে এখানে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, বা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই তাদের মধ্যবর্তী বিভব পার্থক্য। বুঝতে পারছো? এটা তো পড়ছিলাম আগের লেকচার গুলাতে। তার মানে এই যে কাজটা, এই কাজটা আসলে কি? এই কাজটা আসলে, যদি 1 কেজি হয়, যদি একক, আমার লেখাটা এত খারাপ হচ্ছে কেন? এত খারাপ হাতের লেখা। যদি এইটা একক ভর হয়,
তাহলে ডাব্লু সমান সমান কি? ডাব্লু মানেই হলো বিভব। বিভবকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? ভি, তাই না? যদি একক ভর হয় আর কি। এখন চিন্তা করো, তাহলে এখান থেকে এখানে আনতে আমার বিভব শক্তির পরিবর্তনটা কত? বিভবের সমান। এই দুইটা বস্তুর যে বিভব পার্থক্য, ওটাই হলো আমার বিভব শক্তিরও পার্থক্য। খুব ভালো কথা। তার মানে যতটুকু বিভব পার্থক্য হবে এখান থেকে এখানে নিয়ে আসতে, ততটুকুই আমার বিভব শক্তিরও পরিবর্তন হবে। যদি এটা 1 কেজি না হয় তাহলে কি হবে? দেখো, 1 কেজি ভরের বস্তুকে ওখান থেকে বা উপর থেকে নিচে নামাইতে আমার ভি পরিমাণ কাজ খরচ করতে হচ্ছে। তার মানে 1 কেজি ভরের বস্তুর জন্য আমার ভি পরিমাণ কাজ করতে হচ্ছে। যদি এম কেজি বা এম একক ভরের বস্তু হয়, তাহলে আমার কতটুকু কাজ করতে হবে? এম দিয়ে গুণ করে দিতে হবে, এম ভি পরিমাণ কাজ করতে হবে। অর্থাৎ এই যে পটেনশিয়াল এনার্জির যে পরিবর্তন, এটা হলো মূলত এম ভি। বুঝতে পারছো? এখন ভি মানে কি? ধরো পৃথিবীর যে কেন্দ্র, আমরা সিস্টেম কার কার চিন্তা করতেছি? সিস্টেম চিন্তা করতেছি পৃথিবী এবং, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমার রুমে একটা সিনিয়র ভাই আসছিল আর কি, আমি হলে আছি তো, এত হলের একটা সিনিয়র ভাই আসছিল, এই জন্য ক্লাসটা একটু অফ রাখছিলাম। কোথায় যে ছিলাম আমি? আচ্ছা ঠিক আছে, আমরা এই ভি এর মানটা একটু বের করবো, যে বিভবের কতটুকু পরিবর্তন হয় এটার মান আমরা বসাইতে চাচ্ছি। দেখো, আমরা কোন সিস্টেমের কথা বলতেছি? এই বস্তুটা এবং এই পৃথিবী, এদের সিস্টেমের কথা বলতেছি। এদের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ, তারপরে মহাকর্ষীয় বিভব শক্তি, এইসব নিয়ে হিসাব করতেছি। তো এই ভি মানে কি? ভি মানে হলো এই উপরের পজিশন থেকে নিচের পজিশনে আনতে বিভবের যে পরিবর্তন সেটা। তো উপরের পজিশনে মনে করো পৃথিবী এবং ওই বস্তুর দূরত্বটা তো নিব। দূরত্ব কোথা থেকে কোথায় নিব? দূরত্বটা নিব আমরা এই সেন্টার থেকে ওই সেন্টারে, তাই না? তো পৃথিবীর সেন্টার থেকে এই বস্তুর দূরত্ব ধরো প্রথমে ছিল আর, ঠিক আছে, বা আর প্লাস এইচ। এখানে ধরো এটা কিভাবে দিব, এই টোটাল যে ডিস্টেন্সটা এটা মনে করো আর প্লাস এইচ, ঠিক আছে? আর এইটা মনে করো, এইটা এইটা মনে করো কত হবে? এটা মনে করো আর প্লাস এইচ 1, এটা মনে করো আর প্লাস এইচ 2। বা ধরো হিসাবে সুবিধার জন্য আমি সিম্পলি এটা না ধরে আমি ধরলাম এটা হলো যে আর 1, আর এটা আমি ধরলাম আর 2, ঠিক আছে? কোথায় লিখতেছি, দাঁড়াও, হ্যাঁ। তো উপরের পজিশন ছিল আর 1, আর এই নিচের পজিশন এটা মনে করো আর 2, ওখানে দিচ্ছি কেন? সো এটা ছিল আমাদের আর 1 পজিশনে ছিল, এখন নেমে আর 2 পজিশনে আসছে। এবং এটা কি একদম সেন্টার থেকে এই বস্তুর সেন্টারের দূরত্ব, পৃথিবীর সেন্টার থেকে এটার দূরত্ব। তো তাহলে এই ভি এর মানটা কত হবে? এম গুণন জি, বড় হাতের এম মানে কি? পৃথিবীর ভর। আমরা পৃথিবীর জন্য বিভবটা বের করবো না? তো পৃথিবীর ভর জি এম ডিভাইড বাই কত? এখানে কি ছিল? এখানে কিছু ছিল না, এখানে ছিল 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? So, এটা ছিল জাস্ট জি এম। তো তাহলে আমাদের কত আসতেছে? জি এম এম 1/r1 মাইনাস 1/r2। সো এটা আমাদের কি? এটা আমাদের বিভব শক্তির পরিবর্তন। এই জায়গা থেকে এই জায়গায় বিভব শক্তি কতটুকু পরিবর্তন হয়। সিম্পলি এই দুই জায়গার যত বিভবের পার্থক্য আছে, বিভবের পার্থক্যকে আমরা যদি যে বস্তুটার জন্য হিসাব করতেছি, যেই বস্তুটাকে আমরা নড়াচড়া করাইতেছি, সেই বস্তুটার ভর দিয়ে গুণ করলেই আমরা হিসাবটা পেয়ে যাই, ঠিক আছে? তো মোটামুটি এটা বুঝতে পারলাম। এখন আসো, এখন তুমি বলতেছো ঠিক আছে ভাই, এটা তো এই দুটা জায়গার পার্থক্যটা বের করলাম, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলতো এই জায়গার বিভব কত কিংবা এই জায়গার বিভব কত জিজ্ঞেস করলাম, বা বিভব শক্তি কত জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে করবা? এটা আমরা বিভব যেভাবে বের করছিলাম, দুটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য আমরা বের করতে পারি। ধরে নেই একটা বস্তু অসীমে আছে, তাহলে অসীমে কত? শূন্য। তাহলে পার্থক্য বের করলে কোনটা হচ্ছে? এটা পেয়ে যাচ্ছি। সো আমরা ধরে নেই যে অসীম থেকে আমি একটা বস্তুকে এই জায়গায় নিয়ে আসতেছি। তুমি আমাকে জিজ্ঞেস করলা, দেখেন ভাই, এই যে এই জায়গায় বিভব শক্তি কত, আমাকে বের করে দেন। তো আমি ধরে নিব অসীম থেকে এই বস্তুটাকে আস্তে 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 এই জায়গায় নিয়ে আসতে কতটুকু কাজ করতে হচ্ছে, সেই কাজটাই হচ্ছে আমাদের এই অবস্থানে বিভব শক্তি, ঠিক আছে? তো তুমি যদি
এই আর ওয়ানের ভ্যালুটা ইনফিনিটি বসাও, ঠিক আছে? এখানে যে আর ওয়ানটা আছে, এই আর ওয়ানের ভ্যালুটা যদি তুমি ইনফিনিটি বসাও, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি ইন্ডিভিজুয়াল পয়েন্টের বিভব শক্তিটা পাবা, ঠিক আছে? তো যদি বসাই তাহলে কি হয়, ধরো আমি আর টু এর বের করব, বা আর টু, এই যে এই অবস্থানটা বের করব, তার মানে কি? তার মানে অসীম থেকে এখানে আমি নিয়ে আসতেছি। সো তাহলে আমাদের ইপি কার? ইপি হলো আমাদের আর টু এর জন্য কত হবে? জি এম এম, আর এখানে এটা তো আমাদের হবে ওয়ান বাই ইনফিনিটি, ইনফিনিটি থেকে নিয়ে আসতেছি কোথায়? আর টু এ নিয়ে আসতেছি। সো আমাদের আসবে কত? মাইনাস জি এম এম ডিভাইড বাই আর টু। এটা আমাদের আমাদের কি? এটা হবে আমাদের বিভব শক্তি। বুঝতে পারছো? এখন এই আর টু মানে কি? আর টু মানে কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব। এটা হতে পারে আর প্লাস এইচ, হতে পারে কোনো মান দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? মূল কথা হলো দূরত্বটা নিতে হবে। আচ্ছা, তো এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা যেই জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আরো কিছু আমরা প্রশ্ন করতে চাই তোমাকে। তোমাকে বলতেছি, পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর মোট সিস্টেমের শক্তি কত? ঠিক আছে, মানে পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, তাহলে এই দুইটা বস্তু মিলে একটা সিস্টেম গঠন করলো, এই সিস্টেমের মোট শক্তি কত? তাহলে এখানে হলো আমাদের পৃথিবী, আর পৃথিবীর উপরে এখানে একটা বস্তু আছে, এই টোটালটা কি? এই টোটালটা হলো আমার সিস্টেম। এখানে টোটাল এনার্জিটা আমার বের করতে হবে। দেখো, এইখানে সবগুলা বস্তু স্থির অবস্থায় আছে, তার মানে এদের মধ্যে কোনো গতিশক্তি নেই। এদের মধ্যে শুধু কোন শক্তিটা আছে? শুধু এদের মধ্যে বিভব শক্তিটা আছে, বিভব শক্তি। আর গতিশক্তি নাই। গতিশক্তি কত? শূন্য। তাহলে দেখো, এটা মনে করো সেন্টার, এটা হলো এই বস্তুর সেন্টার, এটার রেডিয়াস ধরো আর ওয়ান, এটার রেডিয়াস ধরো আর টু, ঠিক আছে? পৃথিবীর রেডিয়াস হলো আর টু, আর ওই বস্তুর রেডিয়াস হলো আর ওয়ান। তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত হবে? এদের যে মধ্যবর্তী ডিস্টেন্সটা, এটা কত হবে? এটা হবে আর ওয়ান প্লাস আর টু, বুঝনি? এদের ডিস্টেন্সটা আর ওয়ান প্লাস আর টু। তার মানে এদের বিভব শক্তি ইপি কত? জি এম এম ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। কথা ঠিক আছে? এটাই হলো আমাদের টোটাল এনার্জি। তো আর ই কে তো আমি বললামই, এটা তো আমাদের জিরো। তাহলে টোটাল এনার্জি ই এটা সমান সমান কত? একটা বস্তুর মধ্যে কি কি এনার্জি থাকে? পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। এটা হলো আমাদের জি এম এম ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু, আর এটা হলো আমাদের জিরো। সো জি এম এম ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। এখন অনেকে বলতে পারে যে দেখো, পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তুলনায় এই বস্তুর ব্যাসার্ধ অনেক কম। সো এখানে এই আর ওয়ান যোগ করা না করা একই জিনিস। ধরে নেই পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে কি হবে? তাহলে হবে জি এম এম ডিভাইড বাই আর। বুঝতে পারছো? পৃথিবীর ব্যাসার্ধের সাথে ওইটাকে যোগ করা না করা একই জিনিস। পৃথিবীর ব্যাসার্ধ আর ধরে নিলাম, তাহলে জি এম এম বাই আর। বুঝতে পারছো? আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আসো এখন দেখো, চিত্রের জটিল সিস্টেমে মোট শক্তি কত? এখানে দেখো একটা জটিল সিস্টেম আছে, এটা ধরো পৃথিবী, এটা ধরো আর্থ, এটা ধরো আমাদের মুন, ঠিক আছে? আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হলো মুন আল রশিদ, মানে ছিল না, এখন আছে। So, যাই হোক, মনে পড়ে গেল। আর এটা ধরো তুমি, তোমরা একটা সিস্টেম গঠন করছো, এই সিস্টেমের মোট শক্তি কত? এখানে দেখো কারো কোনো বেগ বলে দাও নাই, যে তোমাকে আমি ছেড়ে দিছি, তারপর তুমি এদিক যাওয়া শুরু করছো বা এদিক যাওয়া শুরু করছো, তোমার কোনো বেগ বলে দেয় নাই। তো আমরা ধরে নিচ্ছি তুমি এক জায়গায় স্থির আছো, আপাতত স্থির আছো। এরপরে হয়তো বা এদিক ওদিক নড়াচড়া করতে পারো, সেটা আমাদের দেখার বিষয় না, এখন তুমি স্থির আছো। আচ্ছা, তো তাহলে এইখানে আমাদের টোটাল যে ই কে বা গতিশক্তি, এটা কি? শূন্য। মনে রাখবা, শক্তি সবসময় স্কেলার রাশি, জাস্ট বের করে যোগ করলেই হয়ে যায়। এখন বিভব শক্তি আমি বের করব। তো দেখো, এখন কার সাথে কার বিভব শক্তি বের করব? সহজ সমাধান হলো সবার সাথে সবার বিভব শক্তি বের করতে হবে। দেখো, তোমার আর পৃথিবী, তুমি আর পৃথিবী, এদের মধ্যে একটা বিভব শক্তি কাজ করতেছে। কি বলো, মুন এবং তুমি, বা চাঁদ, বা চাঁদ এবং তুমি, এই দুজনের মাঝখানে একটা বিভব শক্তি কাজ করতেছে। তার মানে তোমার এবং পৃথিবীর মধ্যে একটা বিভব শক্তি আছে, ই ওয়ান ধরলাম। তোমার আর চাঁদের মধ্যে, অন্য একটা রং নেই, তোমার আর চাঁদের মধ্যে একটা বিভব শক্তি আছে, যেটাকে আমি ই টু বললাম। আবার এই
চাঁদ এবং পৃথিবীর মধ্যে একটা বিভব শক্তি আছে, যেটাকে আমি বলতেছি E3। তাহলে আমার এখানে টোটাল পটেনশিয়াল এনার্জি বা আমাদের বিভব শক্তি কত হবে? এটা হবে E1 প্লাস E2 প্লাস E3। সিম্পলি যোগ করতে পারলাম কেন? কারণ এইটা একটা স্কেলার রাশি। শক্তি কি রাশি? শক্তি হলো আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, তো এই টোটালটা আমরা যোগ করলেই পেয়ে যাচ্ছি। এখন E1 তো তুমি বের করতে পারো, মাঝখানে ডিস্টেন্স জানতে হবে, তোমার আর পৃথিবীর ভর জানতে হবে। তাহলে G/m/r। একইভাবে এটাও বের করতে পারবো, একইভাবে এটাও বের করতে পারবো, বের করে জাস্ট যোগ করতে হবে। তাহলে আমি এখানে টোটাল এনার্জিটা পাচ্ছি E সমান সমান হোয়াট? ইকে প্লাস ইপি। এখন ইকে তো আমার শূন্য, বা আমাদের কাইনেটিক এনার্জি, এটা তো আমাদের শূন্য। তাহলে আমাদের ই সমান সমান কত থাকতেছে? ইপি। এখন দেখো, যদি তোমাকে বলা হইতো যে ভাই, তুমি এই অবস্থায় এই দিকে একটা গতি বেগ লাভ করছো, ঠিক আছে? যদি বেগ থাকতো, যদি বেগ থাকে, তাহলে আমাদের ই কে শূন্য হবে না। তখন আমাদের ই কেটা হিসাব করতে হবে, হাফ এম ভি স্কোয়ার। ওটা দিয়ে ই কে হিসাব করে এখানে আমাদের অ্যাড করতে হবে। বুঝছো? সো আশা করি তোমরা টোটাল শক্তি বের করতে পারবা। এই ভিডিওটা এইটুকু রাখি, এটা মোটামুটি কনসেপ্টের একটা পার্ট ছিল। এটার কিছু ম্যাথ আমরা পরবর্তীতে দেখব। এটার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওতে আমরা মুক্তি বেগ দেখবো, ঠিক আছে? তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করতে হচ্ছে কারণ বড় ভাইটা আমাকে একটা ইম্পর্টেন্ট একটা নোটিস দিয়ে গেছে, আমার যাইতে হবে। সো ভালো থাকো, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।